ককরোচ জনতা পার্টির আন্দোলনের পেছনে বিরোধী রাজনৈতিক দলগুলোর ইন্ধন থাকার অভিযোগ উঠেছে। এমনকি কিছু মহল থেকে বিদেশি ফান্ডিং থাকারও অভিযোগ করা হয়েছে। এরই মধ্যে পশ্চিমবঙ্গে এসএফআইয়ের আন্দোলন ঘিরে সামনে এসেছে একাধিক বিতর্ক। একদিকে যেমন সামনে আসছে ভুয়ো ভিডিও ছড়ানোর অভিযোগ, তেমন আবার উঠছে পশ্চিমবঙ্গে আন্দোলনে বাংলাদেশি উগ্রপন্থী সংগঠনের যোগ থাকার অভিযোগ। নাম উঠে আসছে বাংলাদেশের তথাকথিত তৌহিদি জনতার। ককরোচ জনতা পার্টির তরফে বারবার এই দেশ জুড়ে আন্দোলনরত সমস্ত ছাত্রদের ওপর থেকে অভিযোগ প্রত্যাহার করার দাবি জানানো হয়েছে। সরকার সেই দাবি মেনেও নিয়েছে, কিন্তু তারপরেও একাধিক প্রশ্ন উঠছে, যার কিছু উত্তর এখনও কিন্তু অধরা। আবার কিছু তথ্য একেবারেই ফাঁস হয়ে গেছে। প্রশ্ন উঠছে, ছাত্রদের আন্দোলনে যারা যুক্ত ছিল তারা কি প্রত্যেকেই ছাত্র, বা তাদের প্রত্যেককেই কি আদৌ ছাত্র বলা যায়? ছাত্র না হয়েও যদি কেউ ছাত্র আন্দোলনে যোগ দেয় এবং অশান্তি ছড়ায়, তবে তার কি হওয়া উচিত? পশ্চিমবঙ্গে বাম ছাত্র আন্দোলনে কি যুক্ত ছিল বহিরাগতরা? থাকলে তার দায় কার? পশ্চিমবঙ্গের আন্দোলনের সাংবাদিক নিগ্রহে অভিযুক্ত কেন বলছে উস্কানি দিয়েছিলেন? অভিযুক্তর আত্মীয় কেন বলছেন তারা তৌহিদি জনতার সদস্য? কি এই তৌহিদি জনতা? তৌহিদি জনতার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কি? তবে কি অনুপ্রবেশকারীরাও যুক্ত ছিল কলকাতার ছাত্র আন্দোলনে? এসএফআইয়ের তরফে পাথর ছোড়ার যে ভিডিও তুলে ধরে সাফাই দেওয়া হচ্ছে, তা কি আদৌ কলকাতার ভিডিও? নমস্কার, আপনারা দেখতে শুরু করে দিয়েছেন এডিটরস ডায়েরি। আমি ভাস্কর দত্ত আপনাদের আরও একটি নতুন এপিসোডে স্বাগত জানাই। দেখুন, নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস কাণ্ডে ককরোচ জনতা পার্টি যে সমস্ত দাবি তুলেছিল তা সমর্থনযোগ্য হলেও তাদের আন্দোলনের গতি প্রকৃতি ঘিরে যে একাধিক অভিযোগ সামনে এসেছে, সে বিষয়ে আগের একাধিক এপিসোডে আপনাদেরকে জানিয়েছি। আপনারাও এটা জানেন যে ওই আরশোলারা যন্তর মন্তর ছেড়ে এখন বাড়ি চলে গেছে, কারণ কেন্দ্রীয় সরকার তাদের সমস্ত দাবি মেনে নিয়েছে। কিন্তু তারপরেও বিতর্ক কিন্তু পিছু ছাড়ছে না। দিল্লি সহ দেশের বিভিন্ন প্রান্তে ছাত্র আন্দোলনের নামে যে চরম বিশৃঙ্খলার ঘটনা ঘটছে, তার প্রেক্ষিতেই একাধিক অভিযোগ দায়ের করা হয়েছে। আন্দোলনে যুক্ত ছাত্রদের বিরুদ্ধে কোনো আইনত ব্যবস্থা নেওয়া হবে না বলে যে দাবি ককরোচ জনতা পার্টি রেখেছিল, সেই দাবিও কেন্দ্র মেনে নিয়েছে। এরপরেও গত 27শে জুলাই এক্স পোস্ট করে কেন্দ্রের প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দিয়ে ফের একবার সমস্ত আন্দোলনকারীর বিরুদ্ধে নেওয়া মামলা প্রত্যাহারের দাবি জানায় ককরোচরা। চুক্তিভঙ্গের অভিযোগ এনে নতুন করে আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয়। আর এরপর সোমবার রাতেই সিজেপির সঙ্গে দেখা করে সরকারের প্রতিনিধিরা। গভীর রাতে একটি ভিডিও বার্তায় সে কথা জানায় আবার সৌরভ দাস। ওই বৈঠকেই বিহার এবং অসম সরকারের জারি করা বিজ্ঞপ্তির কপি তুলে দেওয়া হয়। ওই বিজ্ঞপ্তিতে আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার, ভবিষ্যতে কোনো আইনি পদক্ষেপ না করা এবং আটক ও গ্রেপ্তার হওয়া সকলকে মুক্তি দেওয়ার নিশ্চয়তা রয়েছে বলে দাবি করা হয়েছে। আর এদিকে মুক্তি না হলেও পশ্চিমবঙ্গেও 16 জনকে জামিন দেওয়া হয়েছে। তবে ছাত্রদের আন্দোলনকে সামনে রেখে যে ঘটনা পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন জায়গায় ঘটছে, তাতে খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, ছাত্রদের আন্দোলনে যারা যুক্ত ছিল তারা কি প্রত্যেকেই ছাত্র, বা তাদের প্রত্যেককেই কি আদৌ ওই ছাত্র বলা যায়? ছাত্র না হয়েও যদি কেউ ছাত্র আন্দোলনে যোগ দেয় এবং অশান্তি ছড়ায়, তবে তার কি হওয়া উচিত? দেখুন, এ প্রসঙ্গে আজ গোটা বিষয়টা কিন্তু পরিষ্কার করে দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্ট 28শে জুলাই মঙ্গলবার পরিষ্কার জানিয়েছে, নিট আন্দোলনে দেশ জুড়ে যে সমস্ত নাবালক বিক্ষোভকারীকে আটক বা গ্রেপ্তার করা হয়েছে, তাদের বিরুদ্ধে কোনো দমনমূলক নীতি প্রয়োগ করা যাবে না এবং নাবালক বিক্ষোভকারীদের যাবতীয় তথ্য গোপন রাখতে হবে। তবে সুপ্রিম কোর্ট এটাও জানিয়েছে যে দুষ্কৃতীদের কোনোভাবেই রেয়াত করা হবে না। প্রধান বিচারপতি সূর্যকান্ত জানিয়েছেন, প্রতিবাদে অনাকাঙ্ক্ষিত ব্যক্তির অনুপ্রবেশ ঘটে, তারা নিজস্ব উদ্দেশ্য নিয়ে প্রবেশ করে এবং খুব দ্রুত তারা আন্দোলনে আয়োজকের ভূমিকা নিতে শুরু করে।
এক্ষেত্রে দেশ জুড়ে ছাত্র বিক্ষোভের সময় ঘটে যাওয়া ঘটনাগুলোর সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন বলেও জানিয়েছে সুপ্রিম কোর্ট। দেশের সর্বোচ্চ আদালতের এই পর্যবেক্ষণই ছাত্রদের আন্দোলনে বেনজল ঢুকে থাকার দিকেই কিন্তু ইঙ্গিত করছে। আর এখানেই পশ্চিমবঙ্গের কলকাতার বুকে ঘটে যাওয়া ঘটনা নিয়ে তৈরি হচ্ছে একাধিক প্রশ্ন। কারণ গত শুক্রবার বাম ছাত্র সংগঠনের নেতৃত্বে যে মিছিল করা হয়েছিল, সেই মিছিল থেকে সাংবাদিকদের নিগৃহ করার অভিযোগ ওঠে। আর সেই অভিযোগের প্রেক্ষিতে ইতিমধ্যেই বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়। যাদের গ্রেপ্তার করা হয় তাদের কয়েকজনকে নিয়ে আবার সোমবার ঘটনার পুনর্নির্মাণ করে পুলিশ। আর ঠিক সেই সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ধৃত এক অভিযুক্তকে বলতে শোনা যায় উস্কানি দেওয়ার কথা। খুব ভালো করে দেখুন এই ব্যক্তিকে। আপনাদের কারো কি মনে হচ্ছে এই ব্যক্তি একজন ছাত্র? কোনোভাবে কি মনে হচ্ছে এই ব্যক্তি নিট পরীক্ষার সঙ্গে কোনোভাবে যুক্ত থাকতে পারে? আমরা খোঁজ নিয়ে দেখেছি ওই ব্যক্তির এমন কেউ নেই যে নিট পরীক্ষা দিয়েছিল। তাহলে খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, ওই ব্যক্তি তাহলে আন্দোলনকারীদের মধ্যে কি করছিলেন? রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করেই কি আন্দোলনের মধ্যে ঢুকে পড়েছিলেন? পুলিশ বুঝতে না পেরে তাকে গ্রেপ্তার করেছে। এই প্রশ্নের উত্তর জানতে আমরা যোগাযোগ করেছিলাম ওই ধৃত শেখ সালমানের পরিবারের সঙ্গে। সালমানের দাদা যা বলেছেন তাতে তো ওই কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে পড়েছে মশাই। কারণ সালমানের দাদা পরিষ্কার বলছেন ছাত্রদের আন্দোলনের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। সে প্রতিবাদ করতে গিয়েছিল, কোনো দলের অংশ না হলেও তাদের একটি সংগঠন গড়ে তোলা হয়েছিল যার নাম তৌহিদি জনতা। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্যই নাকি এই তৌহিদি জনতা সংগঠনটি তৈরি করা হয়েছিল। করার জন্য, অন্যায়ের বিরুদ্ধে কথা বলার জন্য যে ছাত্র হতে হবে, প্রোটেস্ট করার জন্য, অন্যায়ের বিরুদ্ধে কথা বলার জন্য যে ককরোচ জনতা পার্টির মেম্বার হতে হবে, এরকম তো নয়। এটা আমাদের সংগঠন এরকম তৈরি করা হয়েছিল, তৌহিদি জনতা, যে সংগঠনটা না চেয়ারের আশা করে, না ভোটে দাঁড়াবার ইলেকশনের আশা করে। একটা এরকমই তৈরি করা ছিল যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা হবে। তৌহিদি জনতা, এই নামটা কি আপনাদের শোনা শোনা লাগছে, তাই না? যারা এই এডিটর্স ডায়েরির দর্শক রয়েছেন আমি জানি তারা এই নামটি অবশ্যই শুনেছেন। বাংলাদেশ নিয়ে একাধিক এপিসোডে বারবার এসেছে এই তৌহিদি জনতা নামটি। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের তৌহিদি জনতা পশ্চিমবঙ্গে কি করছে? তবে কি ছাত্র আন্দোলনের মধ্যে ঢুকে পড়েছিল বাংলাদেশিরাও? ছাত্রদের আন্দোলন কেন্দ্রের বিরুদ্ধে হওয়ায় তার সঙ্গে কি যুক্ত ছিল ওই ভারতের অনুপ্রবেশকারীরাও? দেখুন, তৌহিদ এই শব্দটি এসেছে আরবি তাওহিদ শব্দ থেকে, যার অর্থ আবার হলো ওই আল্লাহর একাত্মবাদ বা এক সত্তায় বিশ্বাস করা। আর জনতা শব্দটি একটি বাংলা শব্দ। এই দুটি শব্দ যুক্ত হয়েই তৈরি হয়েছে তৌহিদি জনতা, যা মূলত বিভিন্ন ধর্মীয় বা সামাজিক ইস্যুতে প্রতিবাদ এবং বিক্ষোভে অংশ নেওয়া মুসলিমদের একটি সাধারণ গোষ্ঠীকে বোঝায়। বাংলাদেশের বুকে এই তৌহিদি জনতার একাধিক কর্মকাণ্ডের উদাহরণ রয়েছে। কয়েকটি উদাহরণ দিলেই বুঝতে পারবেন যে এই তৌহিদি জনতার কাজটা আসলে কি। 2021 সালে বাংলাদেশের চাঁদপুর জেলার হাজীগঞ্জে তৌহিদি মুসলিম জনতার মিছিল থেকে হিন্দু মন্দিরে পাথর নিক্ষেপ করা হয়। সংঘর্ষে 4 জন নিহত হয় এবং 50 জন আহত হয়। 2021 সালের 14ই অক্টোবর বান্দরবান জেলার লামায় তৌহিদি জনতার মিছিল থেকে বাংলাদেশের হরিমন্দির এবং পূজা মণ্ডপে হামলার ঘটনা ঘটে। হিন্দুদের দোকানপাট এবং ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর এবং লুটপাট চালানো হয়। 22শে নভেম্বর 2024 সালে তৌহিদি জনতার বিক্ষোভের কারণে বাংলাদেশের সাধু সংঘ এবং লালন মেলা বন্ধ করে দেওয়া হয়। 2024 সালের নভেম্বরেই বাংলাদেশের দুটি সংবাদ সংস্থায় ভাঙচুর এবং অগ্নিসংযোগের অভিযোগ ওঠে এই তৌহিদি জনতার বিরুদ্ধে। 2025 সালের জানুয়ারিতে শেখ মুজিবুর রহমানের একটি মূর্তি ভাঙার অভিযোগ ওঠে এই তৌহিদি জনতার বিরুদ্ধে। 2025 সালের 28শে জানুয়ারিতে বাংলাদেশের জয়পুরহাট এবং দিনাজপুরে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে মহিলাদের ফুটবল ম্যাচ বন্ধ করে দেওয়া হয়। এমনকি নোয়াখালীতে মাজারে হামলা এবং ভাঙচুরের অভিযোগও রয়েছে এই তৌহিদি জনতার বিরুদ্ধে। এমন আরও একাধিক উদাহরণ রয়েছে বাংলাদেশের তৌহিদি জনতার। কিন্তু প্রশ্ন হচ্ছে, ওই বাংলাদেশের তৌহিদি জনতার সঙ্গে কি পশ্চিমবঙ্গের এই তৌহিদি জনতার কোনো সম্পর্ক রয়েছে?
পশ্চিমবঙ্গের আর কোন কোন জায়গায় এই তৌহিদি জনতা রয়েছে? কেন এই তৌহিদি জনতা জড়িয়ে পড়ছে পশ্চিমবঙ্গে বাম ছাত্র আন্দোলনের সঙ্গে? এর দায় কি বাম বা ওই সিপিএম নেবে? আর এসএফআই এর তরফে পাথর ছোড়ার যে ভিডিও তুলে ধরে সাফাই দেওয়া হচ্ছে, তা কি আদৌ কলকাতার ভিডিও? বাংলাদেশে যে তৌহিদি জনতা রয়েছে তার সঙ্গে পশ্চিমবঙ্গের তৌহিদি জনতার কোনো সম্পর্ক রয়েছে কিনা তা এখনও কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে শুধু কলকাতায় নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে যে এই তৌহিদি জনতার সংগঠন রয়েছে তা পরিষ্কার। আর সে কথা জানাচ্ছেন খোদ সংগঠনের রাজ্য সম্পাদক। পূর্ব মেদিনীপুরে রয়েছে তাদের প্রধান দপ্তর। এডিটর্স ডায়েরির টিম যোগাযোগ করেছিল সংগঠনের রাজ্য সম্পাদক মফিজুল ইসলামের সঙ্গে। তিনি জানিয়েছেন তাদের সংগঠনের আসল নাম অল ইন্ডিয়া তৌহিদি জনতা। এই মুহূর্তে তাদের সদস্য সংখ্যা 20,000 ছাপিয়ে গেছে। 2024 সালে তাদের এই সংগঠন তৈরি হলেও 2025 সালে সংগঠনটির রেজিস্ট্রেশন করানো হয়। ধর্মতলায় অশান্তির ঘটনায় গ্রেপ্তার শেখ সালমান তাদের সদস্য বলেও দাবি করেছেন তিনি। আমাদের 2024 সালে আমাদের সংগঠনের শুরু হয়েছিল, কিন্তু 2025 সালে আমাদের রেজিস্ট্রেশন হয়েছে। আপাতত 20,000 ছাপিয়ে যাবে। আমাদের মেটিয়াবুরুজ ইউনিটের শেখ সালমান, তিনি আমাদের অ্যারেস্ট হয়েছেন। তাকে সম্পূর্ণ অন্যায়ভাবে, তাকে প্ররোচিতভাবে তাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে। মফিজুল জানিয়েছেন তাদের সংগঠন একটি স্বেচ্ছাসেবী সংস্থা হিসেবেই কাজ করে। বাংলাদেশের সঙ্গে নাকি তাদের কোনো যোগ নেই। ভারতবর্ষের আমরা মূলত পশ্চিমবঙ্গে আমরা কয়েকটি জেলাব্যাপী আমাদের এই অল ইন্ডিয়া তৌহিদি জনতা আছে, কিন্তু এর সঙ্গে বাংলাদেশ বা অন্য কোনো রাজ্যের বা রাষ্ট্রের সঙ্গে কোনো যোগাযোগ আমাদের নাই। ধরে নিলাম মফিজুল যা বলছেন তা সঠিক, কিন্তু প্রশ্ন হচ্ছে 2024 সালে বাংলাদেশে অশান্তির সূত্রপাত, আর সেই বছরেই এই পশ্চিমবঙ্গে স্বেচ্ছাসেবী সংগঠনের নামে তৌহিদি জনতার উৎপত্তি কেন? ধর্মের আড়ালে হঠাৎ করে স্বেচ্ছাসেবী সংগঠন গড়ে তোলার কারণটাই বা কি? স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডের আড়ালে অন্য কোনো কর্মকাণ্ড হচ্ছে না তো? দেখুন, পূর্ব মেদিনীপুর ছাড়াও এই সংগঠন কোন 3টি জেলাতে রয়েছে জানেন? হাওড়া, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা। এই শেষের 2টি জেলাই কিন্তু একেবারে বাংলাদেশ সীমান্তবর্তী জেলা, যেখানে অনুপ্রবেশের অভিযোগ সবচেয়ে বেশি। আর দেখুন, বাংলার বুকে এর আগে খারিজি মাদ্রাসার আড়ালে বহু ক্ষেত্রে ওই সন্ত্রাসবাদের যোগসূত্র পাওয়া গেছে। খাগড়াগড় কাণ্ড থেকে শুরু করে ভারতের অন্য রাজ্যে নাশকতার ঘটনায় জড়িয়েছে এই পশ্চিমবঙ্গের খারিজি মাদ্রাসার নাম। আপনারা জানেন যে বর্তমান রাজ্য সরকার দায়িত্ব নেওয়ার পর এই খারিজি মাদ্রাসাগুলোকে তদন্তের স্ক্যানারে নিয়ে এসেছে। প্রশ্ন হচ্ছে, তবে কি এবার খারিজি মাদ্রাসার বদলে তৌহিদি জনতার নামে স্বেচ্ছাসেবী সংগঠন গড়ে তোলা হচ্ছে এই পশ্চিমবঙ্গে? যদিও এই বিষয়ে এখনো কোনো সরকারি তথ্য বা প্রমাণ এখনো পর্যন্ত পাওয়া যায়নি, তবে বামেদের এই ছাত্র আন্দোলনে অশান্তির অভিযোগে শেখ সালমানকে গ্রেপ্তার করা না হলে পশ্চিমবঙ্গের বুকে এই যে তৌহিদি জনতা গড়ে উঠেছে তা হয়তো জানাই যেত না। আর বামেরা তাদের মিছিল থেকে পাথর ছোড়া একটি ভিডিও তুলে ধরে সংবাদ মাধ্যমের বিরুদ্ধে আবার আঙুল তুলেছে। খোদ এসএফআই এর রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে সংবাদ মাধ্যমের সামনে মোবাইলের মাধ্যমে একটি ভিডিও তুলে ধরেন, আর তার সেই ভিডিও কেন বাংলার সংবাদ মাধ্যম দেখাচ্ছে না তা নিয়ে প্রশ্ন তোলেন। রীতিমতো সংবাদ মাধ্যমকে চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি। এরা কারা? মৌলালী যুব কেন্দ্র থেকে ইট ছুটছে, ফায়ার ব্রিগেড সরকারি সম্পত্তির গাড়ির ওপর দাঁড়িয়ে ইট ছুটছে। এরা কারা? এরা কোন শুক্রবারই? জবাব দিক শুভেন্দু অধিকারী। কারা এরা? স্পষ্ট দেখা যাচ্ছে ইট ছুটছে। এই বাহিনী মিছিলের মধ্যে ঢুকেছিল, দম থাকলে এদের ধরে দেখাক। এবং আমি বলছি আপনাদেরকে, বিগ মিডিয়া হাউস যারা, তারা দম থাকলে এই ভিডিও সম্প্রচার করুক। শুধু দেবাঞ্জন নয়, বামনেত্রী মধুজা সেন রায় তার ফেসবুক পোস্টেও কেন এই ভিডিও সংবাদ মাধ্যম দেখাচ্ছে না তা নিয়ে প্রশ্ন তুলেছেন। মিছিল কভার করতে আসা সাংবাদিক বন্ধুরা কি সেই দৃশ্য দেখেননি বলে প্রশ্ন তুলেছেন মধুজা দেবী। কিন্তু মজার বিষয় হলো, ধর্মতলায় বাম মিছিল কভার করতে যাওয়া সাংবাদিকদের পক্ষে সত্যিই ওই দৃশ্য দেখা সম্ভব ছিল না। কেন জানেন? ফ্যাক্ট চেক করতে গিয়ে দেখা যাচ্ছে ভিডিওটি আসলে রাঁচির।
ভালো করে দেখুন, ফ্যাক্ট চেকে পরিষ্কার লেখা রয়েছে রাঁচির একটি পাথর ছোড়ার ভিডিওকে কলকাতার ভিডিও বলা হচ্ছে। খুব স্বাভাবিকভাবে কলকাতার ধর্মতলায় বসে রাঁচির সেই ছবি কিভাবে দেখতে পাবে এখানকার সাংবাদিকরা বলুন তো। আর দেখুন সেই ছবিটিকেই কিভাবে ভাইরাল করা হয়েছে। শুধু দেবাঞ্জন বা মধুজা দেবী নন, খোদ মোহাম্মদ সেলিমও নাকি তা শেয়ার করেছেন। কেউ আবার লিখেছেন এরা কারা, শুক্রবারই লোকজন। তথ্য বলছে পোস্টটি 30,000-এরও বেশিবার দেখা হয়েছে, ব্যবহার করা হয়েছে #SFI। অথচ দেখুন ফায়ার সার্ভিসের গাড়িটির ওপর হলুদ রঙে ঝাড়খণ্ড শব্দটি লেখা রয়েছে। দ্য স্টেটসম্যানের একটি প্রতিবেদনে বলা হয়েছে বৃহস্পতিবার অর্থাৎ কলকাতায় বাম ছাত্র আন্দোলনের আগের দিন 23 তারিখ রাঁচিতে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বিক্ষোভকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের পদক্ষেপের প্রতিবাদে আয়োজিত কংগ্রেসের মিছিলটি রাজনৈতিক সংঘাতের রূপ নেয়। বিজেপির রাজ্য সদর দপ্তরের বাইরে বিজেপি এবং কংগ্রেস কর্মীরা একে অপরের মুখোমুখি হয় এবং ডিম, টমেটো এবং পাথর ছুটতে থাকে। তাহলেই বুঝুন বামেদের কি অবস্থা। এতদিন তো তাদেরকে এই সমস্ত সত্য উদ্ঘাটন করতে দেখতাম, কিন্তু এবার তারা নিজেরাই, নিন্দুকেরা কেউ কেউ বলছেন ওই কম্পিউটার আটকে দেওয়ার কুফল। তবে সোশ্যাল মিডিয়ায় এই যে একটার পর একটা পোস্ট করে একটা ন্যারেটিভ তৈরির চেষ্টা হয়েছে সেটা কিন্তু পরিষ্কার। ককরোচ জনতা পার্টির আন্দোলনকে সামনে রেখে যা ভীষণভাবেই কিন্তু বেড়েছে, যাকে বলা হচ্ছে ন্যারেটিভ ওয়ারফেয়ার। আসলে আপনি বুঝতেই পারছেন না আপনার বিচার বুদ্ধি বিক্রি হয়ে যাচ্ছে। সেই সত্যজিৎ রায়ের সিনেমা হীরক রাজার দেশের মগজ ধোলাই যন্ত্র যেন ফিরে এসেছে আজ নতুন রূপে। এ বিষয়ে আগামী দিনে আপনাদেরকে বিস্তারিত জানাবো। তবে এক্ষেত্রে ছাত্রদের আন্দোলনে যদি এমন কেউ থাকে যে শুধুমাত্র নিজের স্বার্থ পূরণের লক্ষ্যে মিছিলে বা আন্দোলনে যোগ দিয়ে একদিকে যেমন অশান্তি ছড়ানোর চেষ্টা করেছে, অন্যদিকে আবার ছাত্রদের একটি অরাজনৈতিক আন্দোলনকে কালিমালিপ্ত করার চেষ্টা করেছে, তবে কি তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত নয়? ককরোচ জনতা পার্টি কি তবে অন্যের সমস্ত দায় নিজেদের কাঁধে তুলে নেবে? বামেরা কি নেবে ওই তৌহিদি জনতার দায়? এর উত্তর অবশ্য তারাই দেবে। তবে ককরোচদের ভূমিকা নিয়ে এবার কিন্তু উদ্বেগ প্রকাশ করেছেন খোদ তাদের প্রধান মুখ সোনম ওয়াংচুক। কেন্দ্র সমস্ত দাবি মেনে নেওয়ার পর যেভাবে ওই ককরোচরা হোটেলে পার্টি করেছে, নাচ গান করেছে, তা নিয়ে বিভিন্ন মহলেই প্রশ্ন উঠেছে। যদি নিট প্রশ্ন ফাঁস এবং তার জন্য একাধিক পরীক্ষার্থীর মৃত্যুর প্রতিবাদেই তাদের এই আন্দোলন হয়ে থাকে, তবে সেই আন্দোলনে জিতে আনন্দ উল্লাস কেন? আর এই প্রসঙ্গে আন্দোলনকারী যুব সমাজকে সংযত থাকার বার্তা দিয়েছেন ওয়াংচুক। তিনি বলেছেন যে কোনো জয়ের সঙ্গে সঙ্গে বিনয় থাকা জরুরি। জয় উদযাপন হওয়া উচিত মর্যাদা, আত্মসংযম এবং দায়িত্বশীলতার সঙ্গে। আগামীতে ওয়াংচুকের দেখানো পথেই হাঁটবে ককরোচরা, নাকি রাজনীতির অলিন্দে নিজেদের স্বার্থ পূরণের ময়দানে নেমে পড়বে? এখন কিন্তু সেটাই দেখার। আজ এই পর্যন্তই। নমস্কার।